শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন কাউকে রিলিজ না দেওয়ার কথাও। সেখানে ভর্তি থাকা আহতরা এমনটাই জানিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। আরও জানানো হয়, মৃত্যু সনদে গানশট উল্লেখ না করে স্বাভাবিক মৃত্যুর সনদ দেওয়া হয়েছিল হতাহতের সংখ্যা গোপন রাখতে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশেই চলে সে গণহত্যা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও প্রকাশ হয়েছে তা। সে সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা। ট্রাইব্যুনালের তদন্ত দলকে ভুক্তভোগীরা বলেছেন, সেখানে গিয়ে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যা ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন, সেগুলো আমি জানিয়েছি আদালত। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আদালতকে আরও জানানো হয়, গুলিতে মৃত্যু এমন কথা না লিখে স্বাভাবিক মৃত্যুর কথা লিখে মৃত্যু সনদ দেওয়া হয়েছিল, যাতে হতাহতের সংখ্যা গোপন করা যায়। গুলিতে মারা গেছে এই কথাটাও লিখতে তারা অনেক সময় লিখেনি এবং তারা বাধ্য করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয়। এই বিষয়টা আমরা আদালতে মেনশন করেছি এবং আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু আমরা বলেছি যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। এদিকে গণহত্যা মামলায় কনস্টেবল সুজন সহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন। জুলাই আগস্টের গণহত্যা মামলায় ৩ সাবেক পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি, আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছে। এদিন হাজির করা হয় ৫ আগস্ট আন্দোলনে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকার সহ ৩ পুলিশ সদস্যকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা বলেন, দেশে চরম অরাজকতা চলছে, সবখানের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ প্রশাসন একই রকম নির্বিকার। আর এমন পরিস্থিতিতে সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ঘটে যৌন নির্যাতনের ঘটনা। ন্যাক্কারজনক ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশ। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হয়েছে প্রতিবাদ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে পদত্যাগ দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। দেশে শক্ত হাতে এই সমস্ত অপরাধগুলোকে দমন করে। আমরা যেহেতু তাদেরকে বসিয়েছি, আমরা তার জায়গায় রেখে তাদেরকে বসিয়েছি, সুতরাং যে কোনো কঠোর ভূমিকা নিলে আমরা তাদের পাশে সর্বদাই থাকব। দুপুরে বিক্ষোভ হয় সরকারি তিতুমির কলেজেও। ক্যাম্পাসের ভেতরে একটি মিছিল করে প্রধান ফটকে অবস্থান নেন তারা। বিচার দাবি করা হয় সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর। বাংলায় কোনো প্রকার ধর্ষণ, রাহাজানি না হয়, কোনো লুটতরাজ না হয়, তার প্রতিবাদে আমরা এই প্রতিবাদ মিছিল নিয়ে দাঁড়িয়েছি। ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে দাবি করা হয় ইডেন কলেজের বিক্ষোভ সমাবেশে। আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছেন। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। বিক্ষোভ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। দেশ জুড়ে ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। বাড়তে থাকা এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। ধর্ষকদের বিরুদ্ধে এমন আইন প্রয়োগ করা হোক যে আইনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারবে যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার হতে পারি। আমরা যদি এর কোনো
কর্মসূচি যদি আমরা না দেখি, কোনো প্রোগ্রেস যদি আমরা না দেখি, আমরা আবার রাজপথে নামবো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের শিক্ষার্থীরা। বলেন, এরকম চলতে থাকলে 5 আগস্টের মতো শিক্ষার্থীরাই প্রতিহত করবে। আইনগতভাবে যদি খুব দ্রুতই কঠিন থেকে কঠিনতর সাজা বাস্তবায়ন না করা হয়, আমরা শিক্ষার্থীরা হয়তোবা আইন নিজের হাতে তুলে নিতে পারি। আমাদের রক্তের উপর আপনাকে বসাইছি, সেইখানে দাঁড়াই আমরা যদি আমাদের খুনের, আমরা যদি আমাদের ধর্ষণের বিচার না পাই, তাহলে আপনি এই পথ থেকে সরে দাঁড়ান। এছাড়াও বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা অবনতির প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এরকম 2-1টি ঘটনা আগেও ঘটেছে, তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে তার চেষ্টা চলছে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। অলরেডি কিন্তু আমরা 3 জনের ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপের দাবি এবং ষড়যন্ত্র মোকাবেলায় ঠাকুরগাঁ, টাঙ্গাইল, রাজবাড়ীতে সমাবেশ করছে বিএনপি। ঠাকুরগাঁয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরই নির্বাচন হবে এবং বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় যাবে। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য যে কোনো সময়ের চেয়েই খারাপ। ঘরে ঘরে চুরি, ডাকাতি, লুটপাট হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে নির্বাচন দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। এই রোজার মধ্যে যেন তারা একটু রোজাদার হিসাবে তারা কিছু, কিন্তু তাদের সেই বাজেটে কুলাবে কিনা সন্দেহ। দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? বিএনপি তো আপনার সাপোর্ট করে, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? ছাত্রলীগের পথ অনুসরণ করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব চালাচ্ছে ছাত্রদল, এমন অভিযোগ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে। এটা সহ্য করতে না পেরে শিবিরের সঙ্গে বিরোধী আচরণ করছে সংগঠনটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ছাত্র সংগঠনটি। খুলনায় ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে জবাই করার স্লোগান দিয়েছে উল্লেখ করে ছাত্র শিবির সভাপতি বললেন, তারা প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে শিবিরকে হত্যার যোগ্য করে তুলছে। কুয়েটের ঘটনায় ছাত্রদল তার কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনার দায় শিবিরের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয়। কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া, এরপরে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে। নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর। ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে সামগ্রিক ভাবনায় প্রাধান্য দেবে এই দল। যমুনা নিউজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজন হলে নতুন কাঠামো করা হবে। ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে বের হয়ে এসে কালেকটিভ চিন্তা করার জন্য মানুষ যেন সবাই সামগ্রিক চিন্তাটাকে প্রাধান্য দেয়। আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলটি আসবে সেটি যেন নীতি নির্ভর দল হয়, সেটি যেন কোনো পরিবারতান্ত্রিক, কোনো ধরনের শুধু এক নেতা কেন্দ্রিক এই বিষয়গুলো যেন না থাকে। আমরা চাচ্ছি যে পলিসিটাকে আগে নির্ধারণ করে পলিসি অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করার জন্য, এবং তবে আমরা চাই যে যারা তরুণ নেতৃত্বে উঠে এসেছে তরুণ নেতৃত্বেরকে আমরা রিকগনাইজ করতে চাই। সেজন্য আমরা নতুন অর্গানোগ্রামের মধ্য দিয়ে যদি প্রয়োজন হয় যাওয়ার, সেক্ষেত্রে আমরা যেতে চাই। সম্পূর্ণ ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করতে জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। সবাই মিলে চেষ্টা করলে 91-96 মতো ভালো নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, চলতি বছরের ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানান, গত 10-15 বছরে নির্বাচনের দায়িত্ব পালনের সময় রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে, তবে এবার আর সেই সুযোগ নেই।
নির্বাচনে দায়িত্ব পালনকালে সব কর্মকর্তাই 16 আনা আইন প্রয়োগ করবেন। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কারণে গেল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 16 লাখের মতো তারও বেশি মৃত ভোটার পাওয়া গেছে, যাদের নাম ভোটার লিস্ট থেকে যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই। মিনিমাম রিফর্ম ডিসেম্বর 2025, আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার 26। আমরা তো জুনের জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের যদি ডিসেম্বর একটা ঘোষণা দিয়েছেন, আমাদের ডিসেম্বরের সামনে রেখে আগাইতে হয়। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও 90 কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ সফরের মাধ্যমে তরুণ তরুণীদের সাথে সাক্ষাৎ করতে পারবেন ইলন মাস্ক, আর তারাই এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। চিঠিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ অন্তর্ভুক্ত করা একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর আগে 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে এক দীর্ঘ টেলিফোন আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা, আর এ সময় তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়েও কথা বলেন। রান আউট হয়ে ট্রলের শিকার পাকিস্তানি ওপেনার ইমামুল হক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে 26 বলে 10 রান করে ইমাম আউট হন। আকজার প্যাটেলের দুর্দান্ত এক ডিরেক্ট থ্রোয়ে প্যাভিলিয়নে ফিরেন এই ওপেনার। ইমামুল হকের চাচা সাবেক পাকিস্তানি তারকা ইনজামামুল হক ক্যারিয়ার জুড়ে রানিং বিটুইন দ্য উইকেটে অলস প্রকৃতির হয় অনেক ক্ষেত্রেই দৃষ্টিকটু রান আউটের শিকার হন ইনজামাম। অনেক সমালোচনার শিকার হন সাবেক এই তারকা, যার ফলশ্রুতিতে ভারতের বিপক্ষে রান আউট হয়ে ট্রল হচ্ছেন ভাতিজা ইমামও। নিউজিল্যান্ডের বিপক্ষে ফখর জামানের ইনজুরিতে স্কোয়াডে ডাক পান ইমামুল হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের আগে ভারতের জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ভারতীয় সমর্থকরা। একই সাথে পূজা অর্চনাও করেছেন দেশটির উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন স্থানের ভক্তরা। এ সময় চলতি টুর্নামেন্টে ভারতের স্কোয়াডের ছবির সাথে তাদের হাতে ছিল হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ঋষভ পন্ট এবং কুলদীপ যাদবের পোস্টার। তাদের পরনে ছিল ভারতীয় জার্সি। বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছেন তারা। ভক্তদের চাওয়া, পাকিস্তানকে হারানোর পাশাপাশি ট্রফি নিয়ে দেশে ফিরবে টিম ইন্ডিয়া। এছাড়া দেশটির স্থানীয় খুদে ক্রিকেটাররাও, যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা রোহিত কোহলিদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে। ভারতের জয়ের জন্য আমরা সবাই এখানে পুজো করছি। ভারত জিতবে, দেশের জন্য ট্রফি নিয়ে আসবে এবং ভারতের নাম উজ্জ্বল করবে। ভারতের জয়ের জন্য বাচ্চাদের নিয়ে সৃষ্টিকর্তার কাছে যজ্ঞ করানো হয়েছে। এই ম্যাচ নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। ঢাকা প্রিমিয়ার লিগে চুক্তিবদ্ধ হচ্ছেন না সাকিব আল হাসান। লেজেন্ডস অফ রূপগঞ্জের সাথে চুক্তিটি স্থগিত করার আবেদন করেছে ক্লাবটি। এর আগে জিপিএল এর দল বদলের প্রথম দিনই চমক দিয়ে সাকিব আল হাসানকে দলে নেয় লেজেন্ডস অফ রূপগঞ্জ, কিন্তু একদিন না যেতেই আবার সেই চুক্তি বাতিল করা হলো। ক্লাবটির পক্ষে জানানো হয়, সাকিব নিজে জানিয়েছেন এবারে প্রিমিয়ার লিগে তিনি খেলতে চান না। এদিকে ইংলিশ কোচের অধীনে অনুশীলন করছেন সাকিব। দ্রুতই দেবেন তৃতীয় দফার বোলিং অ্যাকশন টেস্ট। রাজনৈতিক ইস্যুতে দেশের বাইরে থেকে অনলাইনেই দল বদলের ফর্ম পূরণ করে থাকেন এই অলরাউন্ডার। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন আপনারা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মি সহ সব পক্ষের সাথে আলোচনা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। রোববার দুপুর 3:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি বৈঠক করেন। চলমান রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, জিআরপি ঘোষণা, রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। শনিবার রাতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। অন্যদিকে সপ্তাহের শেষের দিকে 3 দিনের সফরে ঢাকায় আসবেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্টি। I am speaking with everyone who has an interest in resolving the current conflict and the internal crisis in Myanmar. So I'm speaking with everyone, hearing from all voices and all who have an interest in seeking a solution to this very complex and long-running crisis.
পুলিশের ডিআইজি পদমর্যাদার 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো 4 জন হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া, এনডিসি আমিনা বেগম। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাটি প্রাপ্য হবে। শিগগিরই শূন্য থাকা 9 মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এক্ষেত্রে কেউ চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন না। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেছেন, যারা বঞ্চিত ভালো অফিসার তাদের মধ্যে থেকেই নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। আরও জানিয়েছেন, 2014 এবং 18 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ওএসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধু তাদের বিরুদ্ধে মামলা হবে। সচিব দাবি করেন, সরকার কোনো অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি, রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারেও গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আজকে একজন সচিব হয়েছে শিল্প সচিব, একদিন 2 দিনের মধ্যে আরো 9 জন সচিব ফাঁকা মন্ত্রণালয়গুলো পোস্টিং করা হচ্ছে। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিকেলে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই দিবস ঘোষণা করা হয়। উপসচিব তানিয়া আফরোজ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবেই ঘোষণা করেছে। তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে এই জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ করে করা রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার আপিল বিভাগ এই দিন ধার্য করেছেন। রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে বিষয়টি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। তবে 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। বর্তমান সরকার শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। উৎপাদনশীল খাতের জ্বালানি নিরাপত্তা দ্রুত নিশ্চিত করা না হলে কারখানা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। শিল্পের স্বার্থে শিগগিরই সময় উপযোগী জ্বালানি নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে শিল্পে। প্রতিযোগিতার সক্ষমতা হারাবে স্থানীয় শিল্প, ক্ষতিগ্রস্ত হবে কর্মসংস্থান। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা এসব মতামত তুলে ধরেন। গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির পায়তারা চলছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলেন, গেল সরকারের ভুল জ্বালানি নীতির কারণে 40% কারখানা জেনারেটর নির্ভর হয়ে পড়েছে। এর উপর দাম বাড়ানো হলে অনেক কারখানা বন্ধই হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আমাকে কিন্তু সেফটি সিকিউরিটি দিতে পারে নাই। দিস ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ। আজকে ব্যাংক দেউলিয়া এবং ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, ইট ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ। এনবিআর ইজ অ্যানাদার প্রবলেম। এবং এনার্জি আমার যতটুকু গ্যাস আমি ইউজে আছে সেটা আমি 30 টাকা করে দিব, আর নতুন করে যে দিবে তাকে 75 টাকা করে দিতে হবে। তাহলে একটা আনহেলদি কম্পিটিশন এখানেই তৈরি হচ্ছে, যেটা আমরা আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কম্পিটিশনে টিকে থাকতে পারবো না।
জটিল কর কাঠামো এবং সরকারি সংস্থাগুলোর অসহযোগিতায় এমনিতেই কঠিন সময় পার করছে শিল্প খাত, এমন মন্তব্য করেন বিশ্লেষকরা। আমি বিনিয়োগকারীকে গিয়ে কোন মুখে বলবো যে আমার দেশ অর্থনৈতিকভাবে খুবই প্রসপেক্টিভ আসুক, সে প্রথমেই তো আমাকে ডিসকাউন্ট করবে, সেটা বিদেশি হোক আর দেশি বিনিয়োগকারী। আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে চাকাটা সেটাকে ধরে রাখার জন্য আমার কিন্তু এটা আউটপুট ধরে রাখার জন্য এই এনার্জির নিরবিচ্ছিন্ন এবং অ্যাফোর্ডেবল এনার্জি প্রয়োজন। যে আমরা বলতাম যে বাংলাদেশ এনার্জি ক্রাইসিস, আমি মনে করি বাংলাদেশ অলমোস্ট অলওয়েজই আমরা উইভার ইন এনার্জি ক্রাইসিস। আমরা কখনোই এনার্জি ক্রাইসিস থেকে বার হই নাই, 10 বছর বলেন 20 বছর, বাট আমরা এখন এনার্জি ফ্যামিনের দিকে যাচ্ছি। ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আশ্বাস দেন যৌক্তিক দাবি বিবেচনার। ভোলার গ্যাস ঢাকায় আনা হলে আগামী 3 বছর জ্বালানি সংকট কিছুটা সামাল দেওয়া যাবে বলে মনে করেন তিনি। খুলনাতে আমরা জানি একটা পাওয়ার প্ল্যান্ট বসে আছে, গ্যাস পাচ্ছে না বলে, বাট তার চেয়ে ঢাকায় প্রয়োজন বেশি। আমরা যদি বোলার গ্যাস ঢাকায় নিয়ে আসতে পারি অন্তত 3 বছরের জন্য, আমি মনে করি যে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো, একটা রেসপিরেশনের সুযোগ পাওয়া যাবে। উদ্যোক্তারা বলেন, বাণিজ্য পরিবেশ নিশ্চিতে উদাসীন থাকলে সামনের দিনে বেসরকারি কর্মীদের বেতন ভাতাও বন্ধ হয়ে যেতে পারে। 52 থেকে 54% ওখানেই এসে পড়ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা সাপাহারগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস, মাইক্রোবাস সহ কয়েকটি যানবাহনই ডাকাতি হয়। শনিবার রাতে নজিপুর সাপাহার সড়কের মানাসী করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সড়কের পাশের রাস্তা গাছ কেটে রাস্তা আটকে রাখে ডাকাত দল। দুই পাশে বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের সময় আটকা পড়ে একদল মুখোশধারী বাসের দরজা জানলা দিয়ে ঢুকে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার অন্যান্য মালামাল লুট করে নেয়। এছাড়া মাইক্রোবাস এবং আরও কয়েকটি যানবাহনেও অস্ত্রের মুখে ডাকাতি চালায় দস্যু দল। যে কয়েকজন ভিকটিম অর্থাৎ যাদের মোবাইল ছিনতাই করেছে, আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা এই পুরো বিষয়টা নিয়ে জেলা পুলিশ কাজ করছি। আমরা আশা করি দ্রুত এই চক্রটাকে আমরা শনাক্ত করতে পারবো এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আবারও ফিরে এলাম সব খবর নিয়ে। ডাক্তার পদবি সংক্রান্ত রিট খারিজ, স্বাস্থ্য খাতে চিকিৎসা সংকট নিরসন সহ 5 দফা দাবি জানিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের একটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই 5 দফা দাবি তুলে ধরেন তারা। এজন্য তারা 25 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের চিকিৎসকদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছেন সংগঠনটির নেতারা। ওই দিন ডাক্তার পদবি সংক্রান্ত 3টি রিট শুনানি নির্ধারিত রয়েছে। সংগঠনটির অভিযোগ, 2013 সাল থেকে এই রিটটি চলছে, যা শুনানি পেছানো হয়েছে 89তম বার, যা 25 ফেব্রুয়ারি শুনানির মাধ্যমে নিষ্পত্তির দাবি তাদের। এবং তাদের দাবি 2010 সালে বিএমডিসি অ্যাক্ট অনুযায়ী এমবিবিএস ও বিডিএস চিকিৎসক ছাড়া কেউ আর ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং এর বিরুদ্ধে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা রিট করেন। তারা জেনে এই কোর্সে আসার পরে তারা কিভাবে ডাক্তার লেখার জন্য কোর্টে রিট করে এবং এরকম একটা অপ্রাসঙ্গিক রিট কোর্টে এত দিন ধরে ঝুলে আসছে। 10 থেকে এই রিটটা 15 থেকে 20 বার আমাদের কোর্টে উঠছে এবং প্রতিবার এইটার শুনানি পিছাচ্ছে, শুনানি দীর্ঘায়িত করা হচ্ছে, মাঝখানে সময় নেওয়া হচ্ছে, কালক্ষেপণ করা হচ্ছে। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসককে স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই এই কর্মসূচি শুরু করে তারা। সিলেট ওসমানী মেডিকেলে কিছু সময়ের জন্য সেবা বন্ধ রেখে তারা প্রতিবাদ জানায়। অন্যদিকে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্নরা। বিক্ষোভকারীদের দাবি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না, আর দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে এই শূন্য পদ পূরণ করা, ডাক্তারদের বিসিএস এর বয়স সীমা 34 বছর করা, সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করে দেয়া। এই 5 দফা দাবি না মানা পর্যন্ত কার্যক্রম চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে আলু চাষি ও ব্যবসায়ীরা। সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে তারা অবরোধ করেন। বক্তারা বলেন, হিমাগারের মালিকরা বিভিন্ন অজুহাতে ভাড়া বৃদ্ধি করায় ক্ষতির মুখে পুঁজি হারাচ্ছে আলু চাষি ও ব্যবসায়ীরা। এর আগে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানোর পরও কোনো সমাধান না পেয়ে মহাসড়ক অবরোধ করেন বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ অভিযুক্ত 4টি হিমাগার সিলগালা করলে তারা অবরোধ তুলে নেয়।
গণহত্যা অধিকার আইন 2009-এর বিধান লঙ্ঘন হয়েছে বিধায় আমরা এই হিমাগারকে সিলগালা করলাম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা সিলগালা থাকবে। শুধু আলোচনা নয়, সড়ককে নিরাপদ করতে আইন শৃঙ্খলার যথাযথ প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড হেলমেট অ্যাডভোকেসি শীর্ষক এক অনুষ্ঠানে একথা তিনি বলেছেন। উপদেষ্টা বলেছেন, ঢাকার সড়কে যত দুর্ঘটনা তার বড় একটি অংশে মোটরসাইকেলের কারণে। এ ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে মানসম্পন্ন হেলমেট পরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাজারে মানহীন হেলমেটের কারণে সড়কে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি জানান। একই সাথে স্পিড লিমিট নির্ধারণ ও ডোপ টেস্টিং এর উপরেও জোর দেন উপদেষ্টা। আলোচনা শেষে রাইড শেয়ারিং অ্যাপের কয়েকজন চালককে মানসম্পন্ন সুরক্ষিত হেলমেট প্রদান করা হয়। সড়কের নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এর জন্য মাঠ পর্যায়ে যথাযথ আইনের প্রয়োগ করতে হবে। একই সাথে বাজারে কিভাবে মানহীন হেলমেটগুলো ছড়িয়ে পড়ছে তাও শনাক্ত করতে হবে। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে বিএসটিআই এর দ্বারা নির্ধারিত মানসম্পন্ন হেলমেট আমদানি ও উৎপাদনে আরও মনোযোগী হতে হবে আমাদের। জটিলতা নিরসন হলে আগামী জুলাই থেকে শতভাগ অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে এনবিআর। এবার 4 ধরনের ব্যক্তির অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল এনবিআর এবং সক্ষমতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, যারা কর ফাঁকি দেয় তারা সুযোগ নেয়, কিন্তু যারা নিয়মিত কর দেন তাদেরই চাপ বাড়ে। বিডা চেয়ারম্যান মনে করেন, অর্থনীতি এখন অনেকটা ইতিবাচক, তবে ব্যবসায় বাধা দূর করা চলমান প্রক্রিয়া। আমদানি রপ্তানি বাণিজ্যের উপর নির্ভর করে একটি দেশের অর্থনীতির চাঞ্চল্য। সক্ষমতার অভাব এবং হয়রানির কারণে মেলে না বন্দর সেবা, থমকে যায় উৎপাদন। সকালে এনবিআর ভবনে শুল্কের আধুনিকায়নে কৌশলগত পরিকল্পনা উপস্থাপন এবং আমদানি ও রপ্তানি ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠানে শুল্কায়ন জটিলতার নানা দিক গুরুত্ব পায়। বলা হয়, রাজস্ব ক্ষেত্রে জটিলতা কমলে বাড়বে উৎপাদন। Transparency, efficiency, all comes together. So it's not only NBR, we also business people actually must show that we are trustworthy. এই গত বছরের টোটাল গ্লোবাল এফডিআই হচ্ছে 1.75 ট্রিলিয়ন, আমাদেরটা 14.5% ডিক্লাইন করেছে। নর্মেটিভ, সো ইফ ইউ লুক এট দ্য পাই ইজ লার্জ, যথেষ্ট বড়, 1.75 ট্রিলিয়ন এফডিআই পাই আছে। আমরা যদি 4-5% বলি, যেটার বেঞ্চমার্ক হচ্ছে ভিয়েতনাম, আমরা কিন্তু একটা পায়ের দিকে তাকিয়ে আছি যেটা প্রায় $10 বিলিয়ন। করফাঁকি যারা দেয় তারা ছাড় পেয়ে যান, কিন্তু নিয়মিত করদাতাদের চাপ বাড়তেই থাকে। স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেন, হয়রানি বন্ধ হবে। আগামী জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করবে এনবিআর। কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা যাতে অকারণে হয়রানির শিকার না হন, সেজন্য আমরা বলছি যে অডিট সিলেকশন হবে রিস্ক বেসড এবং এটা অটোমেটেড পদ্ধতিতে, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। গেল 6 মাসে বেড়েছে রপ্তানি, বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংও বেড়েছে। বিডা চেয়ারম্যান মনে করেন, ইতিবাচক প্রবণতা এখন অর্থনীতি, তবে সংস্কার চালিয়ে যেতে হবে। কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটাং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। চিটাং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। তো দিস আর অল গুড নিউজ যে আমাদের ভলিউম বাড়ছে, আমাদের এক্সপোর্ট হয়তো বাড়বে, ট্রেড বাড়বে, বাট এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার, সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল। এনবিআর বলছে, কাস্টমস হাব চালু হলে ওয়েবসাইটে মিলবে আমদানি ও রপ্তানির নথিপত্র, শুল্ক হার, আইনের খুঁটিনাটি সব তথ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেনের লুহান্স্কে আরও একটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ বাহিনীর বেশিরভাগ হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের ড্রোন চালনার প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্রাগার সহ সামরিক বিমান ঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংসের কথাও জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। একদিনে দুপক্ষের মধ্যে মোট 54টি লড়াইয়ের কথা জানিয়েছে কিয়েভ, যার মধ্যে পোক্রোভস্কি 21টি ফ্রন্টলাইনে তুমুল যুদ্ধ হয়েছে এবং রাশিয়ার খোরস্ক অঞ্চলেও ব্যাপক সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। ক্রাইমিয়া সীমান্তের কাছাকাছি ও কিয়েভের 12টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাজনৈতিক প্রভাবের তোয়াক্কা না করে প্রকৃত তথ্যের ভিত্তিতে জেলেদের নিবন্ধন করা হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আর জলদস্যু গ্রেফতারে পুলিশকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা
ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে ভোলার মনপুরায় জেলে নিবন্ধন হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন তারা। আর মৎস্য উপদেষ্টা বলেন, জেলেদের জন্য নিষেধাজ্ঞাকালীন বরাদ্দকৃত চাল 25 কেজি থেকে বাড়িয়ে 40 কেজি আর 40 কেজির বরাদ্দ বাড়িয়ে 50 কেজি করার চেষ্টা চলছে। চালের সাথে ডাল তেল বরাদ্দ হিসেবে দেওয়ার দাবিটিও যৌক্তিক বলেই তিনি মনে করেন। অন্যদিকে জেলেদের সুরক্ষায় জলদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। হাতিয়ার থেকে অরিজিন এবং বলেছে কারা কারা ছিল, এখনো তাদের দোষরা আছে। তো আমি ওখান থেকে পুলিশকে বলেছি ভাই অ্যারেস্ট নাম। সূক্ষ্মভাবে তথ্য নিয়ে যেন সত্যিকারের যারা জেলে, যারা প্রকৃত জেলে বলে, তারা যেন কার্ডের আওতাভুক্ত হয়। বাংলাদেশের মানুষ এবছর মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেছেন, সমাজের অপরাধ দমনে যাকাতের কোনো বিকল্প নেই। সকালে গুলশানের আলোকি সেন্টারে যাকাত ফেয়ারে এই কথা তিনি বলেছেন। আরও বললেন, সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে অভাব দূর হবে, অপরাধ প্রবণতা কমে আসবে। এ সময় তিনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জাকাত আহরণ ও বিতরণ উদ্যোগের প্রশংসা করেন। সঠিকভাবে জাকাত কার্যক্রম পরিচালনা করলে দেশের অর্থনৈতিক সচ্ছলতা আসবে আর তখন IMF এর ঋণের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আমরা সমাজকে যদি দরিদ্রতা মুক্ত করতে চাই, যাকাতের বিকল্প নাই। আপনি অ্যাপসের মাধ্যমে আমাদেরকেও যাকাত দিতে পারবেন। কোন ব্যাংকের মাধ্যমে দিতে চান, আপনি কোন অ্যাকাউন্টে দিতে চান, এটা এভাবে টিপ দিলেই 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, এটা আমাদের যাকাতের বোর্ডে জমা হয়ে যাবে। গত 15 বছরের গুম, খুন, অর্থ পাচার, টর্চার সেল এবং অভ্যুত্থানে ভূমিকার জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। বড় অপরাধের ক্ষেত্রে সহানুভূতি আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। বলেছেন, দ্রুত নির্বাচন হলেই সেটা সুষ্ঠু হবে এমনটা ভাববার কারণ নেই। প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন করতে হবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। শেখ হাসিনা সহ প্রত্যেককে শাস্তির আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থান ও 21-এর চেতনা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কে উঠে আসে 21-এর চেতনায় 70, 71, 90 ও জুলাই বিপ্লব গাথা। তুলে ধরা হয় সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অনৈক্য, পতিত সরকারের অবহেলায় ভঙ্গুর অর্থনীতি, প্রকৃত বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত না হওয়ার মতো ইস্যু। এই বিচার গ্যাপটা আপনি কিভাবে পূরণ করবেন মাননীয় স্পিকার? ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের 15 বছরের গুম খুনের বিচার যত দ্রুত করা যাবে বাড়বে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা। জুলাই হত্যাকাণ্ডে যে নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা সহ তাদেরকে উপযুক্ত বিচার যদি করা সম্ভব না হয়, তাহলে কিন্তু জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে না। দেশের এই সংকটকালে আমরা আমাদের রাজনৈতিক দলগুলি, ছাত্র জনতা যারা রয়েছে, আপনাদের নিজেদের মধ্যে কোনো ফাটল তৈরি করবেন না। যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু ফ্যাসিস্টদের আগমন আবার ঘটতে পারে। বিগত সরকারের অপশাসন আর অভ্যুত্থানের ভূমিকার কারণে জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে আওয়ামী লীগ। বিচার বিভাগ মর্যাদা হারিয়েছে গত 15 বছরে। এমনটাই ভাবনা বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। ইননিউমারেবল, তো সংখ্যা করা যায় না, এত বেশি মানুষকে কারারুদ্ধ করেছে, নানাভাবে নির্যাতন করেছে, অনেককে মেরে ফেলেছে, নানাভাবে অর্থ পাচার করেছে। এইগুলো তো ক্ষমাযোগ্য নয়। সহানুভূতি থাকবে আমাদের, মানবিক সহানুভূতি, কিন্তু এইসব ক্ষেত্রে তো সহানুভূতি তারা আশা করতে পারে না। অবশ্যই আইন অনুযায়ী তাদের বিচার, এবং আইন অনুযায়ী বিচার করতে গেলেই দেখা যায় এদের তো ফাঁসি হবে। উপদেষ্টা মণ্ডলী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে তাতে সুষ্ঠু নির্বাচন দরকার মনে করেন এই অধ্যাপক। বলেন, ভোটের আগে দরকার ন্যূনতম ও প্রয়োজনীয় সংস্কার। দ্রুত নির্বাচন চাইলেই যে সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন করা যায় না। ভালো নির্বাচন করার জন্য যে নৈতিক শক্তি এবং যে বাস্তব অবস্থা দরকার, সেটা তৈরি না করে নির্বাচন করা সম্ভব না। নতুনভাবে স্বৈরশাসক তৈরি হবে না, এমন প্রত্যাশা বাংলা একাডেমির সভাপতি। স্বৈরাচারী শাসন ছিল, এরকমটা আর নতুন করে সামনে আসবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাইঝাইল গ্রামে শিশু মেলা বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি অজিত কুমার সূত্রধর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনব্যাপী ছাত্রছাত্রীদের খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম খসরু, সহসভাপতি আরিফুল ইসলাম বাবু, ম্যানেজিং কমিটির সদস্য আখিদুল ইসলাম আখি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শহরের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সময় প্রতিষ্ঠানের অগ্রগতির স্বার্থে ব্যবসার পরিধি বাড়াতে শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়সার, চেয়ারম্যান ইসি আসিফুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরিচালকরা উপস্থিত ছিলেন। মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার একটি হাসপাতালে জিপ লাইনে করে নাটকীয় কায়দায় প্রবেশ করল এক বন্দুকধারী। অস্ত্র হাতে জিম্মি করে হাসপাতালটির আইসিইউ বিভাগের কর্মীদের। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা প্রাণও হারিয়েছেন, আর 5 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালে এই ঘটনা। আহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্য, একজন নার্সও রয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন। তবে এই বন্দুক হামলায় কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয়নি বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।